2025 সালের দ্বাদশ শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃত বিষয়ের একটি ফাইনাল সাজেশন নিয়ে এলাম। এর আগে আমি এবিটিএ টেস্ট পেপার থেকে 13টি যে সেট ছিল এবারে, সেখান থেকে আমি এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র করে দিয়েছিলাম। প্রত্যেকটা ভিডিও কিন্তু এই চ্যানেলেই দেওয়া আছে। তোমরা যারা দেখোনি সেই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আমরা সবাই জানি যে 80 নম্বরের আমাদের লিখিত পরীক্ষা দিতে হয় আর 20 নম্বর প্রজেক্ট থাকে। তো 80 নম্বরের মধ্যে আমাদের বড় প্রশ্ন লিখতে হয় সংস্কৃতের, টোটাল হচ্ছে 39 নাম্বার। আর এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণ টোটাল থাকে আমাদের 41 নাম্বার। ওই এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের যদি তোমরা টেস্ট পেপারগুলো ভালো করে করতে পারো, যেটা আমি দিয়েছি 13টা সেট, তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আর আমি আজকে বড় প্রশ্নের সাজেশন দিচ্ছি, যদিও আমি তোমার গদ্য, পদ্য, নাটক এবং সাহিত্যের ইতিহাস এবং ভাষাতত্ত্ব সাথে রচনার আমি সাজেশন দেব। আমি কিন্তু অনুবাদের সাজেশন দিচ্ছি না, কারণ অনুবাদের সাজেশন সচরাচর দেওয়া যায় না। অনুবাদগুলো একটু বিভিন্ন সালেরগুলো একটু পড়তে হবে, আর টেস্ট পেপারটাও একটু সলভ করতে হবে। তো আজকে আমি প্রথমেই যে আমাদের জানি যে প্রত্যেক গ্রুপ থেকে গদ্যাংশ থেকে আমাদের একটা 5 নম্বরের প্রশ্ন লিখতে হয়, পদ্যাংশ থেকে আমাদের একটি 5 নম্বরের প্রশ্ন লিখতে হয়, নাট্যাংশ থেকে আমাদের একটি 5 নম্বরের বড় প্রশ্ন লিখতে হয়, আর সাহিত্য ইতিহাস থেকে একটি 5 নম্বরে আমাদের বড় প্রশ্ন লিখতে হয়, আর ভাষাতত্ত্ব থেকে আমাদের একটি 5 নম্বরের বড় প্রশ্ন লিখতে হয়। এই হচ্ছে। আর তার সাথে আমাদের কি থাকে, অনুচ্ছেদ রচনা একটা 5 নম্বরে লিখতে হয়, সংস্কৃতে লিখতে হবে, এটা মনে রাখবে। তবে বাংলা হরফ তোমরা লিখতে পারবে। তো এই কটার সাজেশন কিন্তু আমি করেছি। আর তার সাথে ভাব সম্প্রসারণ, গদ্য এবং পদ্য থেকে যে কোনো দুটি ভাব সম্প্রসারণ দেবে, একটা লিখতে হবে, সেই ভাব সম্প্রসারণের সাজেশন আমি কিন্তু করেছি। তো প্রথমেই আজকে আমরা আলোচনা করব গদ্যাংশ। প্রথমে আমাদের কি রয়েছে, আর্যাবর্ত বর্ণনম। তো আর্যাবর্ত বর্ণনম থেকে আমি 3টে প্রশ্ন দিয়েছি। তো এই 3টে প্রশ্ন কি কি না, 1 নম্বর হচ্ছে আর্যভট্ট বিরচিত আর্যাবর্ত বর্ণনম অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। 2 নম্বর হচ্ছে আর্যবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন। এই প্রশ্নটার সাথে আরেকটা মনে রাখবে, কথং চাষৌ স্বর্গান্যা বিশিষ্যতে, ওরা একটু ঘুরিয়ে দিতে পারে, সেখানে কিন্তু ওই প্রশ্নের উত্তরটা কিন্তু লিখলে কিন্তু হবে, একই উত্তর কিন্তু হয়ে যাবে। আর 3 নম্বর দাগের প্রশ্নটি কি, আর্যাবর্তের বর্ণনা দাও। এই প্রশ্নটাও কিন্তু এবারে খুবই ইম্পর্ট্যান্ট। তো এরপরে আমরা চলে যাবো ভাব সম্প্রসারণ। এখান থেকে 2টি ভাব সম্প্রসারণ আমি দিয়েছি। তো এই 2টি ভাব সম্প্রসারণ ভালো করে পড়বে। একটা হচ্ছে ভবন্তি ফাল্গুনে মাসি বিক্ষ শাখা বিপল্যবা, আরেকটা হচ্ছে দেশ পুণ্যতম দেশু কস্যাসু ন প্রিয় ভবেদ। এই 2টি ভাব সম্প্রসারণ কিন্তু একটু ভালো করে পড়বে। আর প্রত্যেকটা কথা কিন্তু মন দিয়ে শুনবে, স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু বুঝতে পারবে না, কারণ মাঝখানে আমি অনেক কিছু বলেছি। আচ্ছা, বনগতা গুহা এর যে আমি দিয়েছি 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন এবার খুব ইম্পর্টেন্ট। তো প্রথমেই আমাদের কি রয়েছে, অসৌ সপতি নিকটবর্তী নং মহিরুহম আরুরোহ। এখানে মহিরুহ শব্দের অর্থ কি, কে কেন মহিরুহে আরোহণ করলো এবং মহিরুহে আরোহণ করে সে কি দেখলো। এবং 2 নম্বর প্রশ্নটি হলো কি, বনগতা গুহা গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্নটি কি, বনগতা গুহা গল্পাংশ অবলম্বনে কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো। চারের দাগের প্রশ্নটি হলো দ্বারঞ্চ সপতি সংবৃতম, কোন দ্বার বিষয়টি ঘটনাটি বিশদে বর্ণনা করো। আর 5 নম্বর দাগের প্রশ্নটি হলো বনগতা গুহা গদ্যাংশটির সার নিজের ভাষায় লেখো। সার মানে হচ্ছে বিষয়বস্তুটা। এখান থেকে 2টি ভাব সম্প্রসারণ দিয়েছি। এই 2টি ভাব সম্প্রসারণ খুব ইম্পর্ট্যান্ট এবারে। সেটা হলো কি, তত অয়ং দ্রুত তরং ক্রামণ নগরং নিবৃত আর তহ পরং দৈবসায়তম। এই 2টো ভাব সম্প্রসারণ ভালো করে পড়বে। এরপর আসি পদ্যাংশ। প্রথম পদ্যাংশ আমাদের গঙ্গাস্তোত্রম থেকে মাত্র 3টি প্রশ্ন আমি দিয়েছি। গঙ্গাস্তোত্রমে গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তার নিজের ভাষায় লেখো। আর 2 নম্বর প্রশ্নটি হলো ভাগীরথী বিশ্বজননী মুনিবর কন্যা, গঙ্গার 3টি নামের তাৎপর্য বিশ্লেষণ করো। আর 3 দাগের প্রশ্নটি হলো গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো। এই 3টি প্রশ্ন ভালো করে পড়লেই তোমরা একটা কমন পাবে। এরপর আসি ভাব সম্প্রসারণ। মাত্র 2টি ভাব সম্প্রসারণ দিয়েছি, এখান থেকে ভালো করে পড়বে। একটা হলো দুরিকুরু মম দুষ্কৃতি ভারং কুরু কৃপয়া ভব সাগর পরম। আর 2 নম্বর হলো তব চেন্মাতহ স্রোতহ স্নাতহ পুনরপি জঠরে সৌপি ন জাতহ। এই 2টো ভাব সম্প্রসারণ পড়লে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এরপর আমরা চলে যাব দ্বিতীয় পদ্যাংশ, শ্রীমদ্ ভগবদ্গীতা। শ্রীমদ্ ভগবদ্গীতা থেকেও আমি মাত্র 3টে প্রশ্ন দিয়েছি। তো এখানে ভালো করে পড়তে হবে। 1 নম্বর হচ্ছে মিথ্যাচার কাকে বলা হয়েছে, লেখো। 2 নম্বর হচ্ছে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এখানে শ্লোকটি কোথা থেকে নেওয়া হয়েছে, বক্তা কে, শ্লোকটির তাৎপর্য ব্যাখ্যা করো। একটা কথা বলে দিই, ব্র্যাকেটে আমি ভাব সম্প্রসারণ দিয়েছি, কারণ এই শ্লোকটি ভাব সম্প্রসারণের জায়গাও কিন্তু আমি দিয়েছি। তবে এই তাৎপর্যের অংশটা যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো, তাহলে কিন্তু ভাব সম্প্রসারণও কিন্তু একই উত্তর হয়ে যাবে, আলাদা করে পড়ার দরকার নেই। সেই জন্যই আমি বলছি যে কথাগুলো একটু মন দিয়ে শুনবে। 3 নম্বর থেকে প্রশ্নটি হলো ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠত্বাৎ এবে তরহ জনহ।
এর তাৎপর্য ব্যাখ্যা করো। এখানেও কিন্তু যে প্রশ্নের উত্তরটা তোমরা ভালো করে পড়বে সেটাই কিন্তু তোমরা ভাব সম্প্রসারণে লিখতে পারবে, কারণ আমি ভাব সম্প্রসারণের জায়গাও কিন্তু একই প্রশ্ন লিখেছি। একের দাগের প্রশ্নটি হলো, আমি বলেই দিয়েছি ইয়ত ইয়ত আচরতি, আর 2 নম্বর প্রশ্নটি স্বধর্মে নিধনং শ্রেয়। এই দুটি ভালো করে পড়লে কিন্তু তোমরা কমন পেয়ে যেতে পারো। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে ন কর্মণা মনারম্ভৈ নষ্কর্মং পুরুষ অশ্নুতে ন চ সন্ন্যাস না দেব সিদ্ধিং সামধি গচ্ছতি। লাইন দুটো কিন্তু ভালো করে পড়বে, কারণ ওরা অনেক সময় কী করে নিচের লাইনটা দেয়, তোমরা হয়তো প্রথম লাইনটা পড়লে দ্বিতীয় লাইনটা পড়লে না, তখন হয়তো বুঝতে পারবে না, তাই দুটো লাইন কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। 4 নম্বর প্রশ্নটা কি, কর্মেন্দ্রিয়ানি সংযম্য চ আস্তে মনসাস্মরণ ইন্দ্রিয়ার্থ্যাং বিমূঢ়াত্মা মিথ্যাচার চ উচ্যতে। 5 নম্বর দাগের প্রশ্নটি কি, তস্মাৎ আসক্তিয়া সততং কার্যং কর্মং সমাচার আসক্তিয়া যা আচরণং কর্মং পরমাপ্নতি পুরুষঃ। দুটো লাইন কিন্তু ভালো করে পড়বে, ওরা কিন্তু যে কোনো একটা লাইন তুলতে পারে, তখন কিন্তু বুঝতে পারবে না, তাই ভালো করে এই কটা কিন্তু তোমরা ভাব সম্প্রসারণ পড়বে। এরপর আসি নাট্যাংশ থেকে আমাদের প্রথমে রয়েছে কি না, প্রথম 5টা প্রশ্ন দিয়েছি আমি, তো প্রথমে কি রয়েছে, ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন, আর হচ্ছে ইন্দ্রবর্মা ও কনক লেখার কথোপকথন, খুবই ইম্পর্টেন্ট। এবং 3 নম্বর প্রশ্নটি কি, শশাঙ্কস তো অতি নিগৃহীণ, উদ্ধৃতিটির কোন নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে, এবং নিগৃহীণ শব্দের বক্তাকে অর্থ কী এবং বক্তার এরূপ মনে হওয়ার কারণ কি, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। এবারে 4 নম্বর প্রশ্নটি কি, বিজয়তাং অস্মাকং অবনীপহ, উক্তিটিকার অবনীপহকে বক্তা তার কাছে কেন এসেছিলেন। 5 নম্বর দাগের প্রশ্নটি হলো, বাসন্তিক স্বপ্নমের প্রথম 3টি শ্লোকের ভাবার্থ নিজের ভাষায় লেখো। এরপর আসি সাহিত্যের ইতিহাসে আমার প্রথম প্রশ্নটি কি, প্রাচীন ভারতে গণিত চর্চা ও জ্যোতির্বিদ্যায় আর্যভট্টের অবদান আলোচনা করো। অথবা দিয়ে এখানে এরকমভাবেই ওরা দিতে পারে যে আর্যভট্ট সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো। তো মোটামুটি উত্তরটা পেরালাল, তো একটু বুঝে লিখবে, একটা ভালো করে পড়লেই কিন্তু তোমরা দুটোর প্রশ্নের উত্তর লিখতে পারবে। 2 নম্বর কি, অভিজ্ঞান শকুন্তলম নাট্যাংশ অবলম্বনে নাট্যকার হিসেবে কালিদাসের স্থান নির্ণয় করো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এবং 3 নম্বর প্রশ্নটি হলো, মেঘদূতম নিয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। এবং 4 নম্বর দাগের প্রশ্নটি হলো, প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এবং তার সাথে কি দিয়েছি, সর্বশেষ সুশ্রুত সংহিতায় বিষয়বস্তু সম্পর্কে বর্ণনা করো। এই কটা প্রশ্ন কিন্তু ভালো করে পড়লে তোমরা সাহিত্য ইতিহাস থেকে 2টো কমন পাবে, একটা লিখতে হবে 5 নম্বরের। এরপর আসি ভাষাতত্ত্ব থেকে আমি মোট 4টে প্রশ্ন দিয়েছি, এই 4টে প্রশ্নই খুব ইম্পর্টেন্ট এবারে। তো প্রথম প্রশ্নটি হলো, কেন্তুম গুচ্ছ ও শতম গুচ্ছ কি, উদাহরণসহ এদের পরিচয় দাও। 2 নম্বর দাগের প্রশ্নটি হলো, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও। 3 নম্বর দাগের প্রশ্নটি হলো, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ধারণ করো। আর সর্বশেষ 4 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্পর্কে লেখো। এই কটা পড়লেই কিন্তু 2টো কমন পাবে, ভাষাতত্ত্ব থেকে একটা লিখতে হবে 5 নম্বরের। এরপর আসি সংস্কৃতে অনুচ্ছেদ রচনা, অর্থাৎ সংস্কৃতে রচনা লিখতে হবে আমাদের। তো প্রথমে আমি কি দিয়েছি, 1 নম্বর দিয়েছি মম প্রিয় ঋতু কবি। তো এখানে কালিদাস ওরা ঘুরিয়ে দিতে পারে, কালিদাস আসলেও ওই একই লিখবে, আর মম প্রিয় কবি হলেই কালিদাস লিখবে। 2 নম্বর প্রশ্নটি কি, মম দেশহ, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট এবারে। 3 নম্বর প্রশ্নটি হলো মহাভারতম। 4 নম্বর দাগের প্রশ্নটি হলো শারদ উৎসব, আর শারদ উৎসবটাও এবারে ইম্পর্টেন্ট আছে। এবং 5 নম্বর হচ্ছে কি, মম জীবনে স্মরণীয় দিনম, আর তার সাথে কি দিয়েছি 6 নম্বর হচ্ছে স্বামী বিবেকানন্দ। এবং ওরা ঘুরিয়ে দিতে পারে ওখানে পরীক্ষক, সেটা হলো মম আদর্শ পুরুষহ। যদিও গতবার আদর্শ পুরুষ এসেছে, তবে স্বামী বিবেকানন্দ কিন্তু এবার আসতে পারে, তাই সেটা ভালো করে পড়বে। এবং আমার কোথাও একটা মনে হচ্ছে যে রামায়ণমটাও একটু তোমরা পড়বে, যদিও আমি সিলেবাস সাজেশনে সেটা দেইনি, তবে রামায়ণমটাও একবার দেখে যাবে। তবে এই কটা করলেই আশা করি কমন পেয়ে যাবে। তো এই হলো সংস্কৃত 2025 সালের ফাইনাল সাজেশন। তোমরা ভালো করে পড়ো এবং ভালো করে প্রস্তুতি নাও, ভালো পরীক্ষা হোক, ভালো রেজাল্ট করো এবং জীবনে প্রতিষ্ঠিত হও, অনেক বড় হও, সব থেকে একজন ভালো মানুষ হয়ে ওঠো, এই প্রার্থনা করি। এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না। ধন্যবাদ।